হ্যালো ফ্রেন্ডস, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে কিন্তু আমরা ক্লাস 9 এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে বৃত্তের পরিধি। এবারে ক্লাস 9 এর স্টুডেন্টদের কিন্তু এটা রিকোয়ারমেন্ট ছিল যে স্যার কবে ক্লাস 9 এর ভিডিও আসবে। ক্লাস 10 এর ভিডিওই তো শুধু আসছে। দেখো আজকে আমি কিন্তু ক্লাস 9 এর ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা বৃত্তের পরিধি যখন আমরা জানতে চাইছি বা বৃত্তের পরিধি নিয়ে যখন আলোচনা করব, তার আগে সবার আগে আমাদের জানতে হবে বৃত্ত সম্পর্কে। তো বৃত্তের পরিধি, আচ্ছা, প্রথমে একটা কথা বলি, বৃত্তটিকে দেখতে এরকম হয়। একটি বৃত্ত এরকম দেখতে হয়। আচ্ছা, তো এটা একটা 2D স্ট্রাকচার। সবার আগে বলি 2D স্ট্রাকচার। ঠিক আছে, 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। তো এই 2 ডাইমেনশনাল স্ট্রাকচারের ক্ষেত্রে সবার আগে আমাদের যেটা জানতে হবে পরিধি। পরিধি বিষয়টা কি? যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টার সম্পর্কে একটু আইডিয়া করবো না পরিধির। তো একটি বৃত্তের পরিধি বলতে সেই বৃত্তের চারপাশের মোট দৈর্ঘ্যকে কিন্তু বোঝায়। বৃত্তের চারপাশের মোট দৈর্ঘ্য মানে কি? এই যে দেখো, একটা বৃত্তের চারপাশের মোট দৈর্ঘ্য, দেখো এই যে তোমার, এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে এই চার ধারের মোট দৈর্ঘ্য। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো সেই মোট দৈর্ঘ্যকে আমরা বোঝাতে চাইছি। একে বৃত্তের সীমানা হিসেবেও ভাবা যেতে পারে। ওকে, নেক্সট আমরা জানবো হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি জিনিস? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা কিন্তু ব্যাসার্ধ আর বলে থাকি। আচ্ছা, বৃত্তের ব্যাসার্ধকে কিন্তু আমরা আর দিয়ে ইন্ডিকেট করে থাকি। তাহলে কি বলছে বৃত্তের কেন্দ্র কোনটা? ধরো একদম বৃত্তের কেন্দ্র হচ্ছে একদম সেন্টারে থাকে। ওকে, একদম সেন্টারে থাকে। ক্লিয়ার? বাট এই সেন্টার থেকে এই পরিধি বরাবর যে কোনো বিন্দু, এখানে এই বিন্দুটাও হতে পারে, ধরো এটা একটা এ বিন্দু, এটা ও। আচ্ছা, এবার এখানে ধরো বি বিন্দু রয়েছে, এখানে সি বিন্দু রয়েছে, এখানে আচ্ছা এক মিনিট, এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, এখানে একটা বিন্দু রয়েছে, ধরো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, সে যে কোনো বিন্দু। এবার তুমি যদি মনে করো যে এই যে সেন্টার থেকে এই বিন্দুটা, বা সেন্টার থেকে এই বিন্দুটার যে দূরত্ব, বা সেন্টার থেকে এই বিন্দুর দূরত্ব, বা সেন্টার থেকে এই বিন্দুর দূরত্ব, অথবা সেন্টার থেকে এই বিন্দুর দূরত্ব, এই সবই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ইন্ডিকেট করে থাকি। তো এই প্রত্যেকটাই এখানে আর দৈর্ঘ্যের হয়ে যাবে। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কিন্তু একেই বলা হয়। বৃত্তের ব্যাস কাকে বলা হয়? বৃত্তের ব্যাস কিছু না, বলছে বৃত্তের ব্যাসার্ধ যা হয় তার ডবল হয় হচ্ছে বৃত্তের ব্যাস। তা বৃত্তের কেন্দ্র কেন্দ্রগামী যে কোনো সরলরেখা যা পরিধির দুই বিন্দুকে বা যে কোনো দুটি বিন্দুকে মিলিত করে, তাকে আমরা বলে থাকি হচ্ছে বৃত্তের ব্যাস। ব্যাস হলো ব্যাসার্ধের দ্বিগুণ। ভালো করে বোঝো, তার জন্য আমাকে এটা একটু মুছতে হবে। আচ্ছা, একটু লক্ষ্য করো এই জায়গায় কি বলতে চাইছি। ধরো এখানে একটা বিন্দু নিলাম, আর এখানে একটা বিন্দু নিলাম, আর এইখানে হচ্ছে ধরো সেন্টার আছে। এবারে ধরো এটা এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। এবারে একটা সরলরেখা টানলাম এখান থেকে, যে সরলরেখাটা এই সেন্টারের উপর দিয়ে যাচ্ছে। সরলরেখাটা ধরো ও সেন্টারের উপর দিয়ে যাচ্ছে। আমি একটু পয়েন্টিং করে দিই, বুঝতে সুবিধা হবে তোমাদের। এই হচ্ছে ধরো সেন্টার। ঠিক আছে, এবারে এই সেন্টারের উপর দিয়ে কিন্তু বেসিক্যালি যে লাইনটা যাচ্ছে দেখতে পাচ্ছ, এবি। এখানে এবি হচ্ছে
বৃত্তের ব্যাস। তাহলে এবি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো? এই পুরো দৈর্ঘ্যটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তের ব্যাস, এবং বৃত্তের ব্যাসকে আমরা ডি দিয়ে প্রকাশ করে থাকি। আর এই ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু আর। কেন? এখান থেকে এতটা দৈর্ঘ্য হচ্ছে আর, আর এখান থেকে এতটা দৈর্ঘ্য হচ্ছে আর, আর এই দুটো মিলিয়ে হয়ে যাবে হচ্ছে 2 আর। ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে? তাহলে বৃত্তের ব্যাস একেই বলা হয়। এবার যে সমস্ত লাইন, আচ্ছা আরো তো বেশ কিছু লাইন আছে, যেমন ধরো এইখানে একটা লাইন লাইন পাবো, এই লাইন, বা এখানে লাইন আছে, এই লাইন, এই সমস্ত লাইনকে আমরা কি বলে থাকি? বৃত্তের কর্ড বলে থাকি, বা যেটাকে আমরা জ্যা বলি, জ্যা বলে থাকি। এগুলোকে আমরা জ্যা বলে থাকি, জ্যা বলে থাকি। ঠিক আছে? এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় বৃত্তের সব থেকে বড় জ্যা কি? বৃত্তের থেকে সব থেকে বড় জ্যা কোনটি? সেটি হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে? বৃত্তের ব্যাস। এবার আরেকটা বিষয় আমাদের জেনে রাখা খুব দরকার, সেটা হচ্ছে পাই। পাইকে আমরা এরকম চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে থাকি, এরকম চিহ্ন দিয়ে। ঠিক আছে? ইন্ডিকেট করে থাকি। একে, এটা কি জিনিসটা কি? বলছে এটি একটি গাণিতিক ধ্রুবক। পাই হচ্ছে একটি গাণিতিক ধ্রুবক যার মান প্রায় 3.14159। অ্যাকচুয়ালি এতটা লেখা হয় না, আমরা বেসিক্যালি লিখে থাকি হচ্ছে 3.14। এটাই আমরা কিন্তু ডেসিমালে লিখে থাকি। আচ্ছা, এছাড়াও ফ্র্যাকশনেও লেখা যায়। ফ্র্যাকশনে কি লেখা যেতে পারে? দেখো আমি এখানটায় তোমাদেরকে বোঝাই। তাহলে ডেসিমালে যেরকম 3.14 লেখা হয়, সেরকমই 22/7ও লেখা হয়ে থাকে। ওকে? এই দুটোই বেসিক্যালি লেখা যায় এখানে। ঠিক আছে? তো যাই হোক, যে কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক, সেটি হলো পাই। ওকে, কথাটা কি বলতে চাইছে? বৃত্তের পরিধি বাই ব্যাস, মানে বৃত্তের পরিধি বাই ব্যাস, এটাই হচ্ছে নাকি পাই। কি করে পাবো সেটা? দেখো, বৃত্তের পরিধি আমরা পরের পেজেই জানবো বৃত্তের পরিধিটা কি, বা বৃত্তের পরিধির ফর্মুলাটা কি, আর ব্যাসটা কি। ব্যাস তো পেয়ে গেছি, ব্যাস হচ্ছে 2r। ঠিক আছে? ব্যাস হচ্ছে 2r। আমি এখনো পর্যন্ত যা জেনেছি আপাতত, সেটা হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই 2r, এটা ইজ ইকুয়াল টু নাকি পাই। ঠিক আছে? তাহলে সেটা যদি হয়ে যায়, তাহলে এখান থেকে কি আমরা ডাইরেক্ট বলতে পারি বৃত্তের পরিধি ইকুয়াল টু, এই 2rটা যদি আমি এপাশে পাঠাই তাহলে 2πr, এটা পেয়ে যেতে পারি। এটাই হচ্ছে বৃত্তের পরিধি। ওকে, নেক্সট। এরকম বুঝলাম বৃত্তের পরিধি সম্পর্কে। এবার অর্ধবৃত্ত, এটা মোস্ট ইম্পর্টেন্ট। অর্ধবৃত্ত দিয়ে কিন্তু খুব প্রশ্ন আসে। অর্ধবৃত্তটা দেখতে ঠিক এরকম। অ্যাকচুয়ালি এটা বেশি বড় হয়ে গেছে, এটা এখানে গিয়ে শেষ হয়ে যায়। ঠিক আছে? যাই হোক, ছবিটা ঠিকঠাক আসেনি, মানে হাফ সার্কেল এক কথায় বলতে। দেখো, হাফ সার্কেলের ক্ষেত্রে বা অর্ধবৃত্তের ক্ষেত্রে কি কি জানতে হবে আমাদের? হাফ সার্কেলের ক্ষেত্রে বা অর্ধবৃত্তের ক্ষেত্রে আমাকেও পরিধি জানতে হবে। পরিধি কিন্তু জানতে হবে। পরিধিটা কত এখানে? প্রথম কথা হচ্ছে, এই যে এই যে তুমি কার্ভ সারফেসটা দেখতে পাচ্ছ, বা বৃত্তচাপটা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? এবারে এই বৃত্তচাপের দৈর্ঘ্য কত? পুরোটা যদি 2πr হয়, তাহলে 2πr ডিভাইডেড বাই 2 আমি হাফ করতে পারি। তার সঙ্গে আরেকটা জিনিসও লাগবে, সেটা কি? আরেকটা দৈর্ঘ্য লাগবে।
যেটা হচ্ছে এখান থেকে এইখানে তুমি দেখো যে এই যে স্ট্রেট দূরত্ব যেটাকে দেখতে পাচ্ছ সেটা সেটা কি সেটা তো বৃত্তের ব্যাস, সেটা তো বৃত্তের ব্যাস, তুমি দেখেই বুঝতে পারছো এটা এটা বৃত্তের ব্যাস 2r। ওকে, তাহলে সেখান থেকে আমি এটা ব্রেক করলে পাই আর প্লাস 2r এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এত একক, যেটা মিটার হতে পারে বা সেন্টিমিটার হতে পারে। ঠিক আছে, হ্যাঁ পরিধিটাও কিন্তু এককেই আসে বা মানে সেন্টিমিটার মিটার এগুলোতে আসে। এবার তারপরে একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, এই ছবিটাতে তুমি দেখো দুটো কনসেন্ট্রিক সার্কেলস আছে। দুটো কনসেন্ট্রিক সার্কেলস বলতে একটাই কেন্দ্র, একটাই নির্দিষ্ট কেন্দ্র। ঠিক আছে, একটাই নির্দিষ্ট কেন্দ্র ও আছে এবং তার রেসপেক্টে দেখো এখানে একটা ছোট বৃত্ত আছে আর একটা বড় বৃত্ত আছে। ক্লিয়ার? তাহলে ছোট বৃত্তের ব্যাসার্ধ যদি r1 হয়, আমি r1 ধরে নিলাম, আর বড় বৃত্তের ব্যাসার্ধ যদি r2 হয়, ঠিক আছে, তাহলে বলতে পারবে এই চওড়াটা কতটা রয়েছে, এই বেধটা কতটা রয়েছে? কিছুই না, এটা নিশ্চয়ই r2 মাইনাস r1 করলেই পেয়ে যাবো। ইয়েস অর নো? r2 মাইনাস r1 করলে পেয়ে যাবো। তাহলে এখন যদি বলা হয় যে এই যে ধরো আমি এখানে এই পোর্শনটা শেড করলাম, এরকম ভাবে চারিদিক শেড করলাম। ক্লিয়ার? এই শেডেড পোর্শনের তুমি যদি ইয়ে বের করতে যাও, ক্ষেত্রফল বের করতে যাও, তাহলে কি পাবে? আর ক্ষেত্রফলের চ্যাপ্টারে আমরা ক্ষেত্রফলটা শিখবো, যাই হোক অতটা জানার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো এই বেধটা তোমাকে কিন্তু এই চ্যাপ্টারে বের করতে দেবে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু ক্ষেত্রফল সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া এখনো পর্যন্ত আমি দিইনি, তাই ক্ষেত্রফলটা নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব, অন্য ক্লাসে আলোচনা করব। এই ক্লাসে শুধুমাত্র এই বিষয়টাই জেনে রাখো। ওকে, তাহলে এবারে আমাদেরকে কিন্তু ছোট ছোট করে ব্যাপারগুলো বুঝতে হবে। এটা হচ্ছে তোমার বৃত্তের পরিধির যে এক্সারসাইজ, সেই এক্সারসাইজের অঙ্ক, ফার্স্ট অঙ্কটা কি বলেছে, এটা খুব ভালো একটা অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক আছে। কি বলছে, এটা একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ, বাট এই স্ট্রাকচারে আমাকে বলেছে যে পরিসীমা বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। তুমি এই স্ট্রাকচারটাতে পরিসীমা দেখতে পাচ্ছ? দেখো এখানে কতগুলো স্ট্রাকচার রয়েছে, সবার আগে সেটা বলি। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলে থাকি? এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, এইটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, আর এটা একটা অর্ধবৃত্ত, দেখে বুঝতে পারছো? ঠিক আছে, পরিসীমা যখন বের করতে বলেছে আমাকে এই দৈর্ঘ্যটা বের করতে হবে, এই যে দৈর্ঘ্যটা, ভেতরের কিচ্ছু বের করতে হবে না, শুধু দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে চলো, তাহলে ওভারঅল যদি পরিসীমা বের করতে হয়, আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি একটা কাজ করি, আমি নাম দিয়ে দিই। ধরো এটা এ আছে, এটা বি আছে, এটা সি আছে, এটা ডি দাও, এটা ই দাও। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তাহলে পরিসীমাটা কত হচ্ছে, পরিসীমা ধরো এ বি প্লাস এবি প্লাস বিসি প্লাস ধরো এখানে এই যে অর্ধবৃত্তের, মানে অর্ধবৃত্তের অর্ধবৃত্তটির পরিধি, তুমি নামও দিতে পারো যে সি সিডি, ধরো সিপি দিলাম, এটা মানে সিপিডি, এটা বৃত্তচাপের চিহ্ন, এর দৈর্ঘ্য, এরম ভাবেও দিতে পারতে। ঠিক আছে, অর্ধবৃত্তের পরিধি, পরিধি না না, এখানে অর্ধবৃত্তের পরিধি পুরোপুরি দেওয়া যাবে না, দেওয়া উচিত হবে না, কারণ এখানে যদি অর্ধবৃত্তের পরিধি চলে আসে তাহলে ওই পাই আর প্লাস
টু আর চলে আসবে, সেটা করলে হবে না। এই সিপিডি এর দৈর্ঘ্য এটা আমার দরকার, ঠিক আছে, প্লাস তারপরে ইডি বা ডিই প্লাস এই, এটাই তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, খুব ইজিলি বের করা যেতে পারে। এবি মানে কোনটা? এবি মানে আমাকে জানতে হবে এবি এর দৈর্ঘ্য বের করতে হবে। এবি এর দৈর্ঘ্য আমি আলাদা করে বের করতে পারি এই জায়গায়। আচ্ছা, এইটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় আর এই পুরোটা হচ্ছে কত? এই পুরোটা হচ্ছে এই পুরোটা হচ্ছে 8 সেন্টিমিটার। অথচ দেখো এইখানে রয়েছে হচ্ছে 5 সেন্টিমিটার, এটা রয়েছে 5 সেন্টিমিটার, এটাও তো তাহলে 5 সেন্টিমিটার হওয়া উচিত, এই জায়গাটাও তো 5 সেন্টিমিটার হওয়া উচিত, তার মানে এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ইয়েস অর নো? এটা 5 মিটার আর কি, সেন্টিমিটার বলছি, 5 মিটার, ঠিক আছে, এখান থেকে এইটুকু 5 মিটার। তাহলে এখান থেকে এইটুকু কি হবে? এখান থেকে এইটুকু কি হওয়া উচিত? এখান থেকে এইটুকু হচ্ছে দেখো 5, টোটাল 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার যদি বাদ দিয়ে দিই তাহলে কত পাচ্ছি? 3 সেন্টিমিটার, 3 পাচ্ছি, 3 মিটার। সরি স্টুডেন্ট, আমি অনেক সময় মিটারের জায়গায় সেন্টিমিটার বলে ফেলছি, যাই হোক, মিটার। ওকে, তাহলে এবি, এবি এর দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা? এবি ইজ ইকুয়াল টু, পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করতে হবে, সেখানে কি পাবো? ধরো বিই স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা ডেফিনেটলি যেটা পাবো, বিই মানে হচ্ছে 4 স্কোয়ার প্লাস এই মানে হচ্ছে 3 স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা যদি সলভ করে নিই পাবো হচ্ছে 4 4 16 প্লাস 3 3 9, তাহলে আমরা সেখান থেকে পাবো হচ্ছে 25, সেখান থেকে পাবো হচ্ছে 5। ওকে, তাহলে এবি ইজ ইকুয়াল টু কত পেলাম? 5 মিটার পেলাম, প্লাস এবি ইজ ইকুয়াল টু 5 মিটার পেলাম, বিসি ইজ ইকুয়াল টু কত? 5 মিটার। গুড। আচ্ছা, সিপিডি এর দৈর্ঘ্য, সিপিডি এর দৈর্ঘ্য মানে এইটার কথা বলেছে। এই অর্ধবৃত্তের এই কার্ভ পোর্শনটা বা বৃত্তচাপটা দৈর্ঘ্য বের করতে গেলে সবার আগে জানতে হবে এই পুরোটা কত, এই পুরোটা কত, সবার আগে এটা জানতে হবে। এই পুরোটা দেখতে পাচ্ছি এর যেহেতু সমান্তরাল তাহলে এর সমান হবে, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র স্ট্রাকচার হয়ে গেছে, তাই এটা 4 সেন্টিমিটার পুরোটা, 4 মিটার পুরোটা রয়েছে। তাহলে এই পুরোটা যদি 4 মিটার হয়, আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে তাহলে এটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত পাচ্ছি আমরা? ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। ক্লিয়ার? 2 মিটার পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো পাই ইন্টু 2। ক্লিয়ার? ডিই মানে কি? ডিই মানে হচ্ছে 5 মিটার, তার সঙ্গে এই মানে কি পাবো? এই মানে 3 মিটার পাবো, ঠিক আছে, এত মিটার। 5 5 10, 10 5 15, 15 15 3 18, 18 প্লাস এবার পাই এর ভ্যালু কত? পাই এর ভ্যালু কত? আচ্ছা, পাইটাকে আমরা একটা কাজ করি, 22/7 ইন্টু 2 করে দিই, ঠিক আছে, তাহলে এত মিটার পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে 18 প্লাস 22 ইন্টু 2 হচ্ছে 44, 44/7, এত মিটার পেয়ে গেলাম। আচ্ছা, তার সাথে সাথে তাহলে আমরা সিম্পল ভাবে অঙ্কটাকে করতে পারি। 126 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, 7 8 কত হচ্ছে? 126, তার সাথে আমরা 44 যোগ করে দিলাম। 44 যোগ করে দিলে আমরা যেটা পাবো, কত পাচ্ছি? 170/7, তাই তো? 4 6 10, 0 হাতে 1, 4 1 5, 5 2 7, 17, ঠিক আছে।
চলো এবার এইটাকে আমরা সুন্দর করে ভাগ করি। আচ্ছা 7 দুগুণে কত পাচ্ছি? 14 পাচ্ছি। তাহলে এখানে 3 পড়ে থাকলো 30, 4 সাতা 28, 28, তাহলে এখানে 2 পড়ে থাকলো। তাহলে এক্স্যাক্টলি আমরা যেটা পেলাম 24 হোল 2 বাই 7 এত মিটার। এটাই হচ্ছে রাইট আনসার এই কোয়েশ্চেন্সটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? বলছে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব সেটা হিসাব করে দেখতে হবে। দেখো আমি কি করলাম, আমার কাছে একটা এরকম লম্বা তার ছিল। এবার সেই তারটাকে আমি কি করলাম, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কি করলাম, একটা বৃত্তের শেপ দিলাম। একটা এরকম বৃত্তের শেপ দিলাম, ঠিক আছে। এবার সেই বৃত্তের ব্যাসার্ধ কত তৈরি হলো? সেই বৃত্তের ব্যাসার্ধ যেটা তৈরি হবে সেটা হচ্ছে 35 মিটার। 35 মিটার, ক্লিয়ার? আচ্ছা, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নিতে হবে, মানে এই দৈর্ঘ্যটা পুরো পেতে হবে আমাকে। এই দৈর্ঘ্যটা মানে দেখো এটাকে ঘুরিয়েই তো আমরা এই বৃত্তটা পেয়েছি, তার মানে এই পুরো দৈর্ঘ্যটা বের করতে হবে, হ্যাঁ কিনা? ওকে, এই পুরো দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। কি করে বের করব? সিম্পল ভাবে অঙ্কটাকে করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে তাহলে বৃত্তাকার তারের রিং এর ব্যাসার্ধ কত বলো? ব্যাসার্ধ কত পাচ্ছি? সেটা হচ্ছে 35 মিটার, এটা দেওয়া আছে, ক্লিয়ার? তাহলে বৃত্তাকার তারের রিং এর পরিধি কত হচ্ছে সেটা বলো। পরিধি কত হচ্ছে? 2 পাই ইন্টু আর। আর মানে কি? ব্যাসার্ধ। আর এত মিটার। আর কোনটাকে ধরেছিলাম? এই যে একেই আমরা আর ধরেছিলাম, ক্লিয়ার? তাহলে এত মিটার পেলাম। এখন কথা হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করো। দাঁড়াও, এখানে ইউনিট দেওয়ার দরকার নেই। আর ইকুয়ালস টু 35 মিটার। 2 ইন্টু 22 বাই 7 ইন্টু আর মানে হচ্ছে 35 মিটার। এখানে দিয়ে দাও, এককটা এখান থেকে দেওয়া উচিত, দিয়ে দাও। আচ্ছা, তাহলে এখান থেকে ব্রেক করো। 5 সাতা 35, তাহলে 5 দুগুণে 10 এত মিটার পেলাম, ক্লিয়ার? আচ্ছা, তাহলে সুতরাং তাহলে তারটির দৈর্ঘ্য কত? 220 মিটার, ক্লিয়ার? ব্যাস, এটাই আনসার। এত মিটারের তারই তোমাদেরকে নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন্স বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হবে সেটা বের করতে হবে। ওকে, নো প্রবলেম। দেখো ভালো করে বুঝবে ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে ফার্স্ট লাইনটা কি বলেছে? ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের চাকার ব্যাসার্ধ কত পাচ্ছি? 0.35 মিটার, ক্লিয়ার? তাহলে ট্রেনের চাকার পরিধি এখান থেকে খুব ইজিলি বের করতে পারি। সেটা কত? 2 ইন্টু পাই ইন্টু আর। আর মানে হচ্ছে 0.35 এত মিটার। তাহলে কিন্তু 2 ইন্টু এটা 22/7 পেলাম, তার সাথে 0.35 মানে হচ্ছে 35 ডিভাইডেড বাই 100 পেয়ে গেলাম এত মিটার, ক্লিয়ার? এবার আমরা ব্রেক করতে পারি।
5 7 35, 5 দুগুণে 10, তার সাথে একটা শূন্য এখানে কেটে গেল, তাহলে 2.2 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে পরিধিটা। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, চাকা এক চাকা একবার ঘুরলে 2.2 মিটার দূরত্ব অতিক্রম করবে। দূরত্ব অতিক্রম করে, তাই তো? বুঝবে ভালো করে। এই ধরো একটা চাকা, এবার এ যদি একটা পাক ঘোরে, ধরো এর ব্যাসার্ধ যদি আর হয়, তার মানে এই পুরোটা দৈর্ঘ্য কত হলো? 2πr। এটাকে আমরা পরিধি বলছি। এবার এ যখন এক পাক ঘুরে এখানে আসবে, ধরো এই জায়গায় এসে এখন থামলো, তাহলে এই যে দূরত্বটা পার করছে সেটা কিন্তু 2πr হবে। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের মাথায় ঢুকে নেওয়া দরকার। তাহলে চাকা 450 বার ঘুরছে, তাই তো? 450 বার ঘুরলে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? 450 ইন্টু 2.2 এত মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে ব্রেক করে দাও এটাকে, ব্রেক করো, এই পয়েন্টটাকে তুলে এখানে শূন্য বসাও, এখানে গুণ, হ্যাঁ কেটে দাও। এবার তাহলে হিসেব মতো কি হচ্ছে? 45 ইন্টু 2, 45 ইন্টু 2 হয় হচ্ছে 90, 90 ইন্টু 11 কত হচ্ছে? 990 এত মিটার। এত মিটার দূরত্ব টোটাল অতিক্রম করবে যদি 450 বার ঘোরে। তাহলে এত মিটার দূরত্ব অতিক্রম করছে মানে, সুতরাং তাহলে সে 1 মিনিটে, 1 মিনিটে সেই দূরত্বটা অতিক্রম করছে। সুতরাং 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে চাকাটি দূরত্ব অতিক্রম করে কতটা? দূরত্ব অতিক্রম করে কতটা বলো? 990 মিটার। সিম্পল। তাহলে 1 সেকেন্ডে চাকাটি কতটা দূরত্ব অতিক্রম করবে? 990 ডিভাইডেড বাই 60, এত মিটার। এবার প্রথম কথা এটা আমরা বুঝে গেলাম। তাহলে সুতরাং চাকার গতিবেগ কত? চাকার গতিবেগ সেটা হচ্ছে 990 বাই 60 এত মিটার পার সেকেন্ড, তাই তো? এবার এটাকেই কিলোমিটার পার আওয়ার এ কনভার্ট করা যায় কিভাবে? একদম ডিরেক্ট তুমি বের করতে পারো। 990 ডিভাইডেড বাই 60 ইন্টু এটা 18/5 করো, 18/5 দিয়ে গুণ করে দেবে, ব্যাস আর কিচ্ছু করতে লাগবে না। 18/5 দিয়ে গুণ করে দেবে, তাহলেই কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে পারবে ডাইরেক্ট, ঘন্টা। ঠিক আছে, এবার এটাকে ব্রেক করব আমরা। ব্রেক করলে কি পাবো? এটা শূন্য শূন্য কেটে দাও। আচ্ছা, আর কাটাকুটি যাবে? হ্যাঁ যাবে। 3 দুগুণে 6, এই দরকার নেই, এসব ছাড়ো। 3 দুগুণে 6টায় বাদ দাও। 6-এর সাথে 18 একদম ডাইরেক্ট যায় 3 দিয়ে। তাহলে এখান থেকে আমরা যদি দেখি লাস্ট কি পাবো, তাহলে 3 নং 27 হাতে 2, 3 নং 27 2 29, 297/5। এখানে তাহলে এত হচ্ছে কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টা। তাহলে সেখান থেকে আমরা সলভ করলে পাই 5 5 25, 4 47, 5 নং 45, 2 2/5 এত কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। তাহলে এত হচ্ছে তার গতিবেগ। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স। নেক্সট কোয়েশ্চেন্স নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা বলে দিয়েছে 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? উল্টোটা বলে দিয়েছে, পরিসীমা বলে দিয়েছে, বাট মাঠের ব্যাসের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো প্রথম কথা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার মাঠ আছে, এরকম ধরো একটা অর্ধবৃত্তাকার মাঠ আছে, ক্লিয়ার? এই অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত দিয়েছে?
অর্ধবৃত্তাকার মাঠের, আচ্ছা পরিসীমার থেকে বড় কথা আমাকে জানতে হবে যে প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ, তাই তো? ব্যাসার্ধ আর এবার অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত দিয়েছে? পরিসীমা 108 মিটার দিয়েছে। তাহলে আমি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমাটা বের করি। তাহলে ধরা যাক অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ কত হবে? সিম্পল, আর মিটার। ঠিক আছে, আর মিটার। তাহলে অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে? পাই আর প্লাস 2r, এই ফর্মুলাটা আমাদের জানাই আছে, এত মিটার। তাহলে এখন কথা হচ্ছে প্রশ্নানুসারে আমরা কি করতে পারি? পাই আর প্লাস 2r ইকুয়ালস টু 108, এত মিটার। তাহলে আরটাকে এখানে কমন নিয়ে নাও, তাহলে পাই প্লাস 2, এটা ইজ ইকুয়াল টু 108। এবার তুমি একটা কাজ করতে পারো, আর ইন্টু এটা হচ্ছে 22/7 প্লাস 2, এটা ইজ ইকুয়াল টু 108। সেখান থেকে আমরা আর ইন্টু যেটা করতে পারি, এটা 7 নিয়ে নাও, এটা 22 প্লাস হচ্ছে 7 দুগুণে 14, এটা পেতে পারি, এটা ইজ ইকুয়াল টু 108। নেক্সট স্টেপ কি করতে পারি? আর ইন্টু এটা হচ্ছে 14 আর 22 কত হবে? 36 হবে না? 36/7, এটা ইজ ইকুয়াল টু 108। সেখান থেকে আর ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে 108 ইন্টু 7/36। আচ্ছা, এবার এটুকু আমি জানি যে 36 ইন্টু 3 করলেই কিন্তু 108 পেয়ে যাবো, 3 সাথে 21 পেয়ে গেলাম। তাহলে সুতরাং আহ, মাঠের ব্যাসার্ধ কত পাচ্ছি? মাঠের ব্যাসার্ধ আমরা পেলাম হচ্ছে 21 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাস আমাকে বের করতে বলেছে। ব্যাস ব্যাস তো ডবল হয়ে যাবে। কত পাচ্ছি আমরা? ডাবল মানে 42 মিটার। স্বাভাবিক ব্যাপার, ইজিলি বের করতে পারি এখান থেকে এরকম ভাবে। ঠিক আছে, হলো? ফর্মুলা জানলে দেখো খুব ইজিলি অঙ্ক হয়ে যাচ্ছে, আলাদা করে তোমাকে আর ভাবতে হচ্ছে না। আচ্ছা, সাতের অঙ্কটা কি বলেছে দেখো, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের, আচ্ছা দৈর্ঘ্য দৈর্ঘ্যের এটা আর, ঠিক আছে, দৈর্ঘ্যের অন্তর, আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটা একটু স্পেলিং মিস্টেক আছে, যাই হোক, দৈর্ঘ্য আছে, ওটা দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 75 সেন্টিমিটার হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে একটা কাজ করি, ধরা যাক যেটা বের করতে বলবে সেটা ধরা যাক, ধরে নিতে হবে। তাহলে চাকার ব্যাসার্ধ কত? চাকার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার, সিম্পল। তাহলে চাকার ব্যাস কত হবে? 2r সেন্টিমিটার। শুধু তাই নয়, চাকার পরিধি কত হবে? সবকটা আমরা বের করে নিই, 2πr, এত সেন্টিমিটার হওয়া উচিত, সিম্পল। তাহলে প্রশ্নানুসারে একটা কাজ করি, প্রশ্নানুসারে এই যে পরিধি মানে 2πr এর কথা বলছে, সেখান থেকে আমরা কি করছি? ব্যাস মানে 2r, এদের ডিফারেন্সটা কত পাবো? 75 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট স্টেপ কি হওয়া উচিত? 2 ইন্টু আর কে কমন নিয়ে নাও, তাহলে এখানে পাই-1 পেয়ে যাচ্ছি, ইজ ইকুয়াল টু 75। 2 ইন্টু আর, এটা হচ্ছে 22/7 মাইনাস 1, ইজ ইকুয়াল টু 75। সেখান থেকে 2r ইন্টু এটা পেয়ে গেলাম 7, এটা 22 মাইনাস 7, ক্লিয়ার, ইজ ইকুয়াল টু 75। সেখান থেকে আমরা 2r ইন্টু 22 থেকে 7 মাইনাস করলে কত হচ্ছে? 15 হচ্ছে না? 15/7, এটা ইজ ইকুয়াল টু 75। সব নাম্বারগুলোকে তুমি ওপাশে নিয়ে চলে যাও,
75 ইন্টু 7 ডিভাইডেড বাই 15 ইন্টু, ঠিক আছে, ব্রেক করে দাও, 5 15 75। আর কিছু করা যাবে? 35/2, 35/2। এবার 35/2 হওয়া মানে আনসারটা কত হওয়া উচিত? 35। দেখো, 18 17 দুগুণে 34, তাহলে 17 দুগুণে 34, 34 1/2 এত হচ্ছে। এবার ইকুয়েশন, এখানে আমার তো কিছু করার নেই, এখানে আমি ইউনিট লিখতে পারবো না, তাহলে সুতরাং ইউনিট আমি লিখবও না। তো সুতরাং চাকার ব্যাসার্ধ কি হবে? চাকার ব্যাসার্ধ কত? 17.5ও লিখতে পারো, বা 17 হোল 1/2 এত সেমি, এটাও লিখতে পারো, যেটা খুশি। নেক্সট কোয়েশ্চেন্স। আর কটা রয়েছে? ও, এটাই লাস্ট কোয়েশ্চেন্স আপাতত, আজকের এটাই লাস্ট কোয়েশ্চেন্স। পরের ক্লাসে আমরা বাকিটা করব, বাকিটা করে পুরো বৃত্তের পরিধির চ্যাপ্টারটা শেষ করে দেবো, ইনক্লুডিং এমসিকিউ, এমসিকিউ এসএকিউ। ওকে। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি, আর হ্যাঁ, সরি টু সে, আমি তোমাদের ওয়ান শট ভিডিও বানাতে পারলাম না এই বৃত্তের পরিধি, তো আমি চেষ্টা করব নেক্সট চ্যাপ্টার থেকে যাতে ওয়ান শট ভিডিও বানানো যায়। আমাদের পাড়ার একটি পাতকুয়োর পরিধি বলে দিয়েছে 440 সেন্টিমিটার। ওকে। তা পাতকুয়োর চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় রয়েছে। যদি বেজ সমেত পাতকুয়োর পরিধি 616 সেন্টিমিটার হয়, তাহলে পাথরের পাড় কতটা চওড়া সেটা লিখতে হবে। আচ্ছা, এই ছবিটা এক্স্যাক্টলি এরকম, এই যে এই ছবিটার মতো, এই ছবিটার মতো। মানে তুমি যদি কুয়োটাকে ওপর থেকে দেখো, একদম ওপর থেকে দেখছো, তাহলে কিন্তু এরকম স্ট্রাকচার লাগবে। আর পাথরের পাড়টা ঠিক এরকম হবে, এই যে এই পোর্শনটা যেমন একটা পাথরের পাড়ের মতো লাগবে, এই যে এটা হচ্ছে একটা পাথরের পাড়। আর এখানে ধরো জল আছে, কুয়োর ভেতরের পোর্শন, ঠিক আছে, মাথায় থাকবে, এটা যেন মাথায় থাকে। ওকে, নেক্সট। এবার আমরা কি বুঝবো এখান থেকে? প্রথম কথা, পাতকুয়োর পরিধি বলে দিয়েছে, আর বেজ সমেত পাতকুয়োর পরিধি বলে দিয়েছে 616 সেন্টিমিটার। তাহলে পাথরের পাড় কতটা চওড়া ছিল সেটা আমি বের করতে পারবো। কি করে বের করব? দেখো, ধরা যাক, প্রথম কথা আমি ছবিটা আঁকি। এই এই হচ্ছে ধরো কুয়ো, এই পোর্শনটাকে আমরা কুয়োর ভেতরে পোর্শন বলছি, এটাকে আমরা কি বলছি? কুয়ো। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি? কুয়ো। আর এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটাকে আমরা কি বলছি? পাথরের পাড়। পাথরের পাড়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমি একটা কাজ করি, এই যে পোর্শনটা রয়েছে এটাকে আমি R1 ধরি, ওই একই রকম ভাবে এটাকে পুরোটাকে আমি R2 ধরি, এতটা, ঠিক আছে। এটা বাকিটা বেরিয়ে গেছে, যাই হোক। তাহলে পাথরের পাড়টা কতটা চওড়া হবে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, R2 মাইনাস R1 হবে। ক্লিয়ার? তাহলে নেক্সট আমরা কি বুঝবো? তাহলে ধরা যাক, ধরা যাক কুয়োর কুয়োর ব্যাসার্ধ কত পাচ্ছি? R1 সেন্টিমিটার। আর পাড় সমেত কুয়োর ব্যাসার্ধ কত হবে? এটা R2 সেমি। ক্লিয়ার? বুঝতে পারলে? নেক্সট আমরা কি বুঝবো? সুতরাং এবার একটা একটা করে বের করবো আমরা। তাহলে কুয়োর পরিধি কত? কুয়োর পরিধি কত? 2πr1 এত সেমি। আর পাঁচ পার সমেত কুয়োর পরিধি কত পাচ্ছি?
এটা হচ্ছে 2πr2। এত সিম্পল। তাহলে এখন কথা হচ্ছে প্রশ্নানুসারে দেখো দুটো কেসই কিন্তু তোমাদের বলে দিয়েছে, তোমার মেন টার্গেট বের করা হচ্ছে r2 - r1। তাহলে দেখো পার সমেত কুয়োর পরিধি এটা বলে দিয়েছে 2πr2, আমি করলাম কি এইটা, আর কুয়োর পরিধিটাও এখানে বলে দিয়েছে, এটা মাইনাস করে দিলাম। এটা ইজ ইকুয়াল টু কত, 616, এপাশেও তাই করব আমি 440। ব্যাস, ডিরেক্ট অঙ্কটা হয়ে যাবে। ফার্স্ট কি করতে হবে, 2 ইন্টু পাই কমন নিয়ে নাও, তাহলে r2 - r1 তুমি পেয়ে গেলে। আর এখানে পাচ্ছ 616 থেকে যদি 440 বাদ দাও তাহলে কত পাচ্ছ, 6। আর এখানে 7, হাতে 1, 4 1 5 আর 1 6, ঠিক আছে, 176। সিম্পল। এটা মানে হচ্ছে 22/7 ইন্টু, আমি ম্যাক্সিমাম জায়গায় 22/7টাই ইউজ করতে বেশি ভালোবাসি, ঠিক আছে। তো তোমরা যদি মনে করো 3.14 ইউজ করবে, সেটাও করতে পারো। 176 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 ইন্টু 22। এবার এটাকে কাটাকুটি করলে তোমার আনসার রেডি। আচ্ছা, তো একটা কাজ করো, প্রথম কথা হচ্ছে 11 দিয়ে এটাকে কাটো, 11 ইন্টু 2 11, 16, 8 দিয়ে চলে যাচ্ছে, এটাকে কাটো, এটা 4 আসলো, 4 সাথে কত হচ্ছে, 28 হচ্ছে। এখান থেকে যেটা পাবো, দেয়ারফোর আই অর r2 - r1 ইকুয়ালস টু 28, ঠিক আছে। তাহলে সুতরাং পাথরের পার কতটা চওড়া ছিল, 28 সেন্টিমিটার চওড়া ছিল, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ভিডিওটা, তাহলে আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। তারপরের ভিডিওতে আমরা বৃত্তের পরিধি সম্পূর্ণটা কমপ্লিট করে দেবো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এখানে ক্লাস 8 9 10 তিনটে ক্লাসেরই ভিডিও, সেটা ম্যাথামেটিক্স হোক ফিজিক্যাল সায়েন্স হোক, ডেফিনেটলি ছাড়া হবে। তো যাই হোক, স্টে টিউনড অ্যান্ড আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং।